actually there are Yashraj ko Atul just ke liga আরে স্যার এমনে আমরা তো জানি যে স্যার এনার্জি আর মাস আর ইন্টার কনভার্টেবল। তো স্যার ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যে স্যার শুধু এনার্জি রিলিজ হইতে পারে, তো স্যার আমরা ইনডাইরেক্টলি হইতে পারি যে এনার্জি তো স্যার মাসের মধ্যে কনভার্ট হইতে পারে। তো স্যার ক্লোজ সিস্টেম তো মানে আমরা কইতে পারি এক্সিস্ট করে না বা Yashraj মাস যখন তুই ট্রান্সফার করতে যাবি এনার্জিতে যে ফেনোমেননটা হিয়ানো হওয়ার কথা ছিল mass whenever is transferred into energy as an example kita fusion is a bumper example. This is a classical example where mass converts into energy কেমন তর example দিতে পারবি একটা ফিউশনের তোরা ডেলি দেহস the sun is the fusion মানে রিঅ্যাক্টর কিটা হচ্ছে দেখ মাস এনার্জিতে ট্রান্সফার করতে গেলে ইয়াশরাজ মনে কর তুই একটা হাইড্রোজেন বোম ফুটাইবি হাইড্রোজেন বম হলো ফিউশন বম হাইড্রোজেন বোমের কনস্ট্রাকশন কিটা লেটস ফাইন্ড আউট হাইড্রোজেন বোমের কনস্ট্রাকশন কিটা মাঝখানে এই যে একটা ছোট একটা কোর আছে এটার নাম হলো কোরের মধ্যে কিটা আছে প্রোটিয়াম আছে H11 H12 H13 কথা বোঝানোর চেষ্টা করো এই হলো হাইড্রোজেন বমের কোর যেটার মধ্যে তিন রকমের আইসোটোপস আছে দেয়ার H11 H12 H13 এটি আছে এই যে তুই ফিউশন মানে কিটা তুই হাইড্রোজেন থেকে H11 H12 and H13 রে তুই কম্বাইন কইরা ইহান থেকে হিলিয়াম বানাইবি you want to convert or you want to form helium by combining H11 H12 and H13 so for this purpose you need 10 to the power 5 degree centigrade temperature 1 lakh degree centigrade temperature লাগবে তো if you want to initiate a fusion reaction সূর্যের যে কোরের টেম্পারেচার এটা অনেক বেশি 1 crore degree centigrade বাইরের যে টেম্পারেচার 6000 degree centigrade তাহলে whenever the mass is converted into energy a huge amount of temperature is needed which you cannot provide in the body of a গরম জল understood Yashraj স্যার আর স্যার ফিশন রিঅ্যাকশন তো স্যার নরমাল ইয়ার মধ্যে হয় যেমন অ্যাটম বোমের ক্ষেত্রে অ্যাটম বোমে হয় আচ্ছা স্যার শুন সেই ক্ষেত্রে স্যার শোনাস না কইতাছি শুন একটা হাইড্রোজেন বম যখন তোর ফাটান লাগে একটা হাইড্রোজেন বম যখন তোর মানে ব্লাস্ট শুরু হইতেইব তখন এই কোরটা যখন তোর মেল্ট হইব এই কোর মেল্ট হওয়ার লাগা 10 টু দি পাওয়ার 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে মানে কিটা এই যে কোরটা আছে তার বাইরে অনেক পরিমাণ এক্সপ্লোসিভ থাকে জেনারেলি থাকে টিএনটি ট্রাইনাইট্রোটোলুইন অথবা তাহে তোর মনে কর আরেকটা অ্যাটম বম এখানে ব্লাস্ট হয় যখন একটা অ্যাটম বম ব্লাস্ট হয় তখন টেম্পারেচার হয় 10 টু দি পাওয়ার 7 ডিগ্রি সেন্টিগ্রেড ওই টেম্পারেচারে কোরটা মেল্ট হয় দেন হাইড্রোজেন বুম ফুটন শুরু করে মানে হাইড্রোজেন বুম ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং ঠিক আছে ফিউশন বমস ইউ ক্যান নট কন্ট্রোল আচ্ছা হ্যাঁ কথা আছে ফিশন হয় এটা রেডিও অ্যাক্টিভিটির কারণে ইয়েস ফিশনে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ফিশনে কিটা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস সাচ এজ ইউরেনিয়াম 92 238 তারপরে রেডিয়াম পোলেনিয়াম প্লুটোনিয়াম এটসেট্রা they undergo fission মানে mass can be converted into energy কিন্তু Yashraj the condition is that the compound should be radioactive in nature or the element should be radioactive in nature গরম জলের বাড়ির মধ্যে জল is not radioactive in nature that's why in this case also mass cannot be converted into energy yes বুঝছস নি না বুঝছস না হ্যাঁ স্যার বুঝছি স্যার mass energy convert করানোর লাগা কিছু certain specific criteria should be there otherwise you cannot convert mass into energy মানে normally ঠিক আছে থ্যাংক ইউ এবার আমরা জানতে হইব প্রসেস থার্মোডাইনামিক্সে 4 টাইপস অফ প্রসেস আছে 4 টাইপস অফ প্রসেস আর দেয়ার প্রসেসটি কিটা এক নাম্বার হলো আইসোথার্মাল প্রসেস দুই নাম্বার হলো অ্যাডায়াবেটিক প্রসেস তিন নাম্বার হলো আইসোবারিক প্রসেস চার নাম্বার হলো আইসোকোরিক প্রসেস প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আইসোচোরিক না কিন্তু আইসোকোরিক শুনো কিটা হইছে
আমি সবটির एग्जांपल দিতাছি। প্রথমে বুঝো আইসোথার্মাল মানে কিটা? সমান তাপমাত্রা। সমান। আইসো মানে কিটা? আইসো মানে হইলো ইকুয়াল। আইসো মানে হইলো ইকুয়াল। টেম্পারেচার মানে তাপমাত্রা। তাহলে আইসোথার্মাল মানে সমতাপ। ঠিক আছে? ইকুয়াল টেম্পারেচার। এডিয়াবেটিক মানে সম এনার্জি। মানে এনার্জি কনস্ট্যান্ট। এনার্জি এনার্জি কনস্ট্যান্ট। শুনলো? আইসোথার্মাল মানে টেম্পারেচার। টেম্পারেচার কনস্ট্যান্ট। এডিয়াবেটিক মানে এনার্জি কনস্ট্যান্ট। আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট। আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এই চার রকমের জিনিস আছে চারটা প্যারামিটারের রেসপেক্টে। একটা হলো আইসোথার্মাল, একটা হলো গিয়া সেটা তোর এডায়াবেটিক, আরেকটা নাম হলো আইসোবারিক, আরেকটা নাম হলো আইসোকোরিক। লেটস ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড অল অফ দেম। একটা একটা এক্সাম্পল, একটা একটা এক্সাম্পল দেখুন সবটি। মনে কর আইসোথার্মাল। আইসোথার্মালের ডেফিনেশনটা কিটা? মনে কর একটা সিস্টেম আছে, একটা সাবস্টেন্স, একটা সাবস্টেন্স, একটা সাবস্টেন্স। ঠিক আছে? মনে কর ওয়াটারই, এটা সলিড ফর্মে আছে, সলিড ফর্ম। মনে কর ওয়াটারের আমি আরেকটা ফর্মে নেবো, এটা হলো লিকুইড ফর্ম। এখানে মনে কর টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও ওয়াটারই। আমি নিতাম পারব নি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আইস রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওয়াটারে? ক্যান ইট বি পসিবল? লয়ে যান যাবো নি? যাইবো নি? লয়ে যান। 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আইস রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওয়াটারে নিয়ন যাবো নি? কেউ আমার একটা কোশ্চেন, একটা আনসার দেস না, কে দেখে লই কিতা নিয়ন যাবো নি? ইয়েস অর নো? কেউ কইতে পারবো? কিরা দীপরাজ কইতে পারবি নিয়ন যাবো নি? আমার যে নেটের ডিস্টার্ব স্যার কিচ্ছু আইতেছে না। ভেরি গুড। এই শুনে খুব খুশি হয়েছি আমি, মানে ভালো লাগছে আমার শুনে সেটা। আহ, ক ইয়াশরাজ যাইবো তো মনে হয়। যাইবো? কেমনে আরে যাইবো? স্যার যদি স্যার ল্যাটেন্ট হিট গুলি Yeah. ল্যাটেন্ট হিট ল্যাটেন্ট ফিউশন হিট যদি পড়ছিলাম যে না মানে এটা রিলিজ করে দেয় তো স্যার এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওয়াটার মানে লিকুইড ফর্মে যাবো না স্যার? Yes, yes, yes. 0 degree centigrade temperature ice can be converted into 0 degree centigrade temperature water by the use of your latent heat. Latent heat দিবা তুমি, তুমি latent heat দিবা, temperature constant থাকবো, because latent heat are the heats which does not increase the temperature, only do the phase transfer. Latent heat দিয়ে সেটা টেম্পারেচারে চেঞ্জ হয় না, শুধুমাত্র একটা ফেজ থেকে আরেকটা ফেজে যায়, এটারে কয় লেটেন্ট হিট। ক্লিয়ার? মানে আইসোথার্মাল প্রসেস। আইসো মানে সমান, থার্মাল মানে টেম্পারেচার, প্রসেস মানে পরিবর্তন। তাহলে যে সমস্ত পরিবর্তনে the পরিবর্তনস মানে the process মানে the conversions in which the temperature remains the constant, এটার নাম হলো আইসোথার্মাল, and this is a clear example of isothermal. কোশ্চেন আছে নাকি তোর কাছে? কোশ্চেন? ভেরি গুড। তাহলে নেক্সট দেখি এডায়াবেটিক। নেক্সট এডায়াবেটিক। এডায়াবেটিক মানে কিটা? এডায়াবেটিক মানে হইলো গিয়া সেটা তোমার এনার্জি কনস্ট্যান্ট। এনার্জি কনস্ট্যান্ট মানে কিটা? একটা এক্সাম্পল দেই। মানে এডায়াবেটিক প্রসেস, এডায়াবেটিক প্রসেস মানে যে সমস্ত পরিবর্তনে মানে কনভার্সনে এনার্জি কনস্ট্যান্ট থাকবো, এটারে কয় এডায়াবেটিক প্রসেস। কথা বোঝানোর চেষ্টা করো। এডায়াবেটিক প্রসেস মানে কিটা? যে সমস্ত কনভার্সনে এনার্জি উইল রিমেইন কনস্ট্যান্ট, এটারে কয় এডায়াবেটিক প্রসেস। আমি যে তোর রক্ষণে এক্সাম্পলটা দেবো, এটা দিয়া ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ও ডিরাইভ করা যাবে। লেটস সি একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দেখ। মনে কর সাপোজ এটা একটা কন্টেইনার। কি কন্টেইনার? এটা একটা আইসোলেটেড কন্টেইনার। আইসোলেটেড কন্টেইনার এর মানে কিটা? আইসোলেটেড কন্টেইনার মানে এনার্জি ক্যানট গো ইন, এনার্জি ক্যানট গো আউট। এনার্জি ঢুকতেও পারতো না, এনার্জি বাইরেতেও পারতো না। এটা আইসোলেটেড কন্টেইনার। আইসোলেটেড মানে এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। লেটস সি অ্যান এক্সাম্পল, ক্লাসিক্যাল এক্সাম্পল দেখ। মনে কর এখানে দুইটা ফেজ আছে ওয়াটারের। মনে কর একটা ফেজ আছে, দুইটা ফেজ আছে ওয়াটারের। এই যে ফেজটা আছে, এই যে ফেজটা, এটা মনে কর লিকুইড ফেজ, এটা হলো লিকুইড ফেজ। আর আরেকটা ফেজ আমি এনে আঁকতাছি,
দেখ এই যে ফেজটা আছে, এই যে ফেজটা আছে, এই ফেজটা যেটা আছে, এই ফেজটা যেটা আছে, এই যে এটা হলো মনে কর সলিড ফেজ। তাহলে দুইটা ফেজ আছে, ওয়াটারের দুইটা ফেজ আছে, একটা আইসোলেটেড কন্টেনারে দেয়ার আর টু ফেজেস, একটা হলো সলিড ফেজ আর একটা হলো লিকুইড ফেজ। বোথ অফ দেম হ্যাজ এ টেম্পারেচার অফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তোর আর কি মনে হয় এখানে কিছু হইব নাকি কিছু হইতো না? কোনো কিছু হইব না, কোনো ফেনোমেনন হইব নাকি এটা কিছু হইতো না, যেমন আছে এমনই থাকবো, কোনোদিন চেঞ্জ হইতো না? কেউ কইতে পারবো নি কিতা হইব? একটা জিনিস তোরা আমি একটু কই শুন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটার আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আইস, আমরা ক্লাস 9-এ পড়ছি অথবা 10-এ পড়ছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটার আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আইসের মধ্যে এটা বেশি কোল্ড, এটা মোর কোল্ড। কথা ঠিক আছে নি? কারণ এটার মধ্যে লেটেন্ট হিটটা নাই। আইসের থেকে লেটেন্ট হিট দিলে ওই জলে কনভার্ট হইব। আইসের থেকে যখন আমি লেটেন্ট হিট দেমু তখনই জলে কনভার্ট হইব। মানে কিটা? আইসের তুলনায় জলের মধ্যে হিট বেশি আছে। এই কথাটা সবাই ক্লিয়ার হইছে নি? আইসের তুলনায় জলের মধ্যে হিট বেশি আছে। আইসের তুলনায় জলের মধ্যে হিট বেশি আছে। ক্লিয়ার না ভুল আছে? কথা বোঝা গেছে? কিছু জিগাইবি নি? দেবাদিত্য পুছেগা কে? আইসের তুলনায় না স্যার। ওয়াটারের মধ্যে হিট বেশি আছে। তাইলে আমরা জানি হিট ফ্লো কোন থেকে হইব? হাই হিট টু লো হিট। হিট কোন থেকে কোরানো যায়? জলের মতো হাই হিট থেকে লো হিট, হাই হিট থেকে লো হিট। তাহলে হিট কার মধ্যে বেশি আছে? হিট বেশি আছে ওয়াটারের মধ্যে। কথা শোনার চেষ্টা করো। তাহলে ওয়াটার যেটা আছে লিকুইডটা, মানে ওয়াটারটা H2O in the water form has a high amount of heat. কথা শূন্য, হাই অ্যামাউন্ট অফ হিট। তাহলে কি হইব? যেহেতু এই জলটার মধ্যে হিটটা বেশি আছে, হিটটা ট্রান্সফার হইব কার মধ্যে? ট্রান্সফার হইব বরফের মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি কি হইব? একটু শূন্য ল। এই যে নিচে যে লিকুইড ওয়াটারটা আছে এটা হিটটা রিলিজ কইরা, নিচে যে লিকুইড ওয়াটারটা আছে এটা হিটটা রিলিজ কইরা এটা হয়ে যাবে আইস আর সলিডটা হয়ে যাবে ওয়াটার। তাহলে এমন একটা ফেনোমেনন চলতে থাকবো। কে লেগে চলতে থাকবো? সিস্টেমটা আইসোলেটেড, মানে বাইরের থেকে কোনো এনার্জি ভিতরে ঢুকতো না অথবা ভিতরের থেকে কোনো এনার্জি বাইরে যেত না। নো অ্যামাউন্ট অফ এনার্জি ক্যান এসকেপ আউট এন্ড ক্যান অলসো এন্টার ইনটু দা সিস্টেম। এটার ভিতরে কোনো রকমের এনার্জি ঢুকতো না, বাইরেও তো না। কি হইব? চলতে থাকবো। কি হইব? শূন্য লো। ওয়াটারের মধ্যে আছে হিট বেশি, আইসের মধ্যে আছে হিট কম। ওয়াটার থেকে আইসের দিকে হিট যাইবো, ওয়াটারটা হয়ে যাবো আইস, আইসটা হয়ে যাবো ওয়াটার। সিমিলারলি আবার চলতে থাকবো, এটা কয় থার্মাল ইকুইলিব্রিয়াম। রাইট ডাউন। এটার নাম হলো থার্মাল ইকুইলিব্রিয়াম হইব। থার্মাল ইকুইলিব্রিয়াম কেমন? থার্মাল ইকুইলিব্রিয়াম কেমন? একটা থেকে একটার মধ্যে হিট কন্টিনিউয়াসলি কনভার্ট হতে থাকবো, ট্রান্সফার হতে থাকবো। একটা থেকে একটার মধ্যে হিট কন্টিনিউয়াসলি ট্রান্সফার হতে থাকবো। তাহলে যদি ইফ ইট ইজ আ ক্লাসিক্যাল কেস, যদি সিস্টেমটা কমপ্লিটলি আইসোলেটেড হয় অনন্তকাল, মানে অসীম সময় ধরে, ইনফাইনিট অ্যামাউন্ট অফ টাইম ধরে, সেটা ইউনিভার্সের এন্ডিং পর্যন্ত এই কামটা চলতে থাকবো, এই ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে থাকবো, হিট ট্রান্সফার হইব জল থেকে বরফে, বরফ থেকে জল, আবার 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 এরকম ভাবে চলতে থাকবো। তাহলে এটা কয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই যে পরিবর্তনটা হইতাছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই যে কনভার্সন হইতাছে ওয়াটার টু আইস, আইস টু ওয়াটার, ওয়াটার টু আইস, আইস টু ওয়াটার, এটার লিগা এই সিস্টেমের যে পুরাটা এনার্জিটা কনজার্ভড। কে লিগা? এটা একটা আইসোলেটেড সিস্টেম। ভিতর থেকে কোনো এনার্জি বাড়িতে পারে না, বাইরে থেকে কোনো এনার্জি ভিতরে ঢুকতে পারে না। মানে the energy remains constant during the process। এটা কয় অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক মানে এনার্জি কনস্ট্যান্ট। কোশ্চেন আছে নি কেউ? জিগাও। অ্যাডিয়াবেটিক প্রসেস বুঝা গেছে নি? বুঝা গেছে নি ভাই? কোন প্রশ্ন আছে নি? দেখ আমি আবার কইতাছি, এটা থেকে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ডিরাইভ করব মক্ষণে। আমি আবার কইতাছি অ্যাডিয়াবেটিক মানে the energy remains constant during a conversion। যেমন এখানে যেহেতু এটা আইসোলেটেড সিস্টেম, এনার্জি ঢুকতেও পারতো না, এনার্জি বাড়িতেও পারতো না, বাট পরিবর্তন কিন্তু ঠিকই হইতাছে।
আইস টু ওয়াটার, ওয়াটার টু আইস কনভার্সন হইতাছে, থার্মাল ইকুইলিব্রিয়াম তৈরি হইতাছে, তোর দেখ কেমন হইব রিঅ্যাকশনটা মইরা গেছে গা, মানে চেঞ্জ হয় না, কেলিগা এটা ইকুইলিব্রিয়ামে আয়া পড়ছে কিন্তু পরিবর্তন হইতাছে। So actually the conversion is taking place in an isolated container, that's why the energy remains constant, that's why এটার নাম হলো adiabatic process. So we'll move on. ঠিক আছে, সব ঠিক আছে, ফাইন। তাহলে দেখ, তাহলে আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল বাইর করব এখান থেকে। ফার্স্ট ল ডেফিনেশন কিটা? ফার্স্ট ল কইছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ফার্স্ট ল কিটা কইছে? the internal energy of an isolated system remains constant though it may change from one form to another. ডেফিনেশনটা দিয়ে চাও আর এক্সাম্পলটার দিকে দেখো, এদিকে দেখো, এই যে দেখো, এই যে আমি চিত্র রাখতেছি, আবার সেম চিত্র দেখ, সেম চিত্র। এখানে আছে লিকুইড ওয়াটার, এখানে আছে সলিড ওয়াটার। কথার দিকে দেখ, কথার দিকে চা, সলিড ওয়াটার মানে আইস আছে, এখানে আছে, নিচে আছে ওয়াটার, উপরে আছে আইস। দেখ কিটা লেখছি, the internal energy of an isolated system, কথাটা বুঝ। the internal energy মানে কিটা? এই যে সিস্টেমটা আছে এর ভিতরে যতদূর শক্তি আছে, এনার্জি, এই যে ভিতরে যে এনার্জিটা আছে, এই যে সিস্টেমের ভিতরে এই যে আইসোলেটেড ফ্লাক্সটা আছে এর ভিতরে যে এনার্জিটা আছে, এই যে ভিতরে এনার্জিটা যেটা আছে, this will remain constant। বুঝানোর চেষ্টা করো, the energy will remain constant, এনার্জিটা কনস্ট্যান্ট থাকবো যদিও, if though the system converts itself into one another। দেখ, water to ice, ice to water convert হইতাছে, water to ice, ice to water convert হইতাছে, water to ice, ice to water convert হইতাছে, but the energy of the system remains constant as it is an isolated system, so this is the first law of our thermodynamics, মানে the internal energy of an isolated system remains constant though the system may change itself from one form to another। যেমন এখানে জল বরফে কনভার্ট হইতেছে, বাট the system is isolated, that's why এটারে কয় তোমার isolated system, এনার্জি বাইরে যায় না। তাহলে this is the first law of our thermodynamics। তাহলে আমি কিটা লিখুম? আমি লিখুম dq is equals to du plus pdv। এই লগিয়া সেটা এক্সপ্রেশন of the first law of thermodynamics। dq মানে কিটা? dq মানে হইলো এনার্জি চেঞ্জ। du মানে কিটা? du মানে হইলো ইন্টারনাল এনার্জি চেঞ্জ। এটা তুমি হিট চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নাই, হিট চেঞ্জ অথবা এনার্জি চেঞ্জও করতে পারো। ইন্টারনাল এনার্জি চেঞ্জ কে লিগা? চেঞ্জ মানে দাও সামনে একটা ডেরিভেটিভ ডি আছে, মানে চেঞ্জ। আর ডিভি কিতা? প্রেসার কিতা? প্রেসার হলো পি হলো প্রেসার, ডেল্টা ভি মানে হলো ভলিউম চেঞ্জ। কথা বুঝাই, তোমরা একটু কথা বুঝাই। মনে করো সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সপ্রেশনটা হলো dq is equals to du প্লাস হলো pdv। বুঝানোর চেষ্টা করো। সাপোজ তুমি 100 জুল অফ এনার্জি লইছো, ইউ টেক 100 জুল অফ এনার্জি। কথা বুঝিস? তুই কাজ করছস কত? তুই কাজ করছস 30 জুল, ইউ হ্যাভ ডান ওয়ার্ক অফ 30 জুল। তুই খাইছস 100 জুল, কাজ করছস 30 জুল। তোর বডিতে স্টোর হইছে কত? ইন্টারনাল এনার্জি কত রইছে? ইন্টারনাল এনার্জি রইছে 70 জুল। কথা বোঝানোর চেষ্টা করো। তুমি খাইছো 100 জুল, তুমি কাজ করছো 30 জুল, বাকি যে এনার্জিটা এটা তোমার বডিতে জমা হইছে, এটারে কয় তোমার ইন্টারনাল এনার্জি। মানে তুমি খাইছো 100, যেটা খাইছো দিস উইল বি ইকুয়াল টু ওয়ার্ক ডান প্লাস হলো ইন্টারনাল এনার্জি। কথা বুঝো? যদুরা তুমি হিট দিছো কিংবা এনার্জি তুমি যদুরা দিছো,
the energy is equal to work done plus হলো internal energy ইডই লেখছে হেরা dq is equals to du plus pdv এটা মানে এনার্জি তুমি কতদূর দিছো how much energy you gave এটা মানে হের internal energy চেঞ্জ কতদূর হইছে internal energy চেঞ্জ কতদূর হইছে চেঞ্জ এনার্জি চেঞ্জ আর এই জায়গাটা হলো প্রেসার ভলিউম এটা হলো ওয়ার্ক ডান এটা হলো ওয়ার্ক ডান তাহলে আমরা দেখতাছি যে তুমি যতদূর হিট দিবা কোন একটা সিস্টেমের মধ্যে কাজ করার লাগা তুমি যতদূর হিট দিবা that will be equal to the du মানে ইন্টারনাল এনার্জি প্লাস হলো ওয়ার্ক ডান এই হলো গিয়ে সেটা আমার থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল বুঝা গেছে কোশ্চেন আছে নাকি ওর কাছে কিছু এটা আমরা ডিফারেন্ট ফর্ম দেব এটা কোশ্চেন নাই ফাইন সামনের দিকে আগাইতাছি দেখো এই যে তোমার এই যে এক্সপ্রেশনটা আছে দিস এক্সপ্রেশন মে লুক ডিফারেন্ট টু ইউ ইন ডিফারেন্ট কেসেস চলো চেক করে দেখি চলো dq is equals to du plus pdv কথা শূন্য আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কিতা হয় দেখো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কিতা হইব আইসোথার্মাল প্রসেস মানে কিতা টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট কথা বুঝিস টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট এখানে একটা জিনিস লেখো তোমরা as the temperature is constant the internal energy মানে সিস্টেমের ভিতরে যত এনার্জি আছে is also constant আমরা আশা করি তোমরা একটা জিনিস জানো যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয় মানে u is equal to constant ইন্টারনাল এনার্জি মানে কিটা u is equal to constant তাহলে তোমরা মনে হয় জানো কনস্ট্যান্টের যখন ডেরিভেটিভ করা হয় তখন এটা 0 হয়ে যাবে তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে dq is equals to 0 plus pdv কেলিগা 0 plus কেলিগা u কনস্ট্যান্টের ডেরিভেটিভ is equal to 0 তাহলে এখানে আমি বসাইছি 0 তাহলে dq is equals to হলো গিয়া সেটা pdv এটা হলো গিয়া সেটা তোমার আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এর নাম হলো আইসোথার্মাল প্রসেস এই গেল আমার একটা এইবার নেক্সট আমার যে প্রসেসটা আছে এটা হলো অ্যাডায়াবেটিক প্রসেস অ্যাডায়াবেটিক প্রসেসে কিটা হয় আমরা কিটা পড়ছি অ্যাডায়াবেটিক প্রসেসে এনার্জি থাকে কনস্ট্যান্ট অ্যাডায়াবেটিক প্রসেসে এনার্জি কিটা থাকে কনস্ট্যান্ট এনার্জি কিটা এনার্জি হলো q is equals to constant তাহলে dq is equal to কিটা হইব 0 dq is equal to 0 হইলে ফর্মুলা কিটা dq is equals to du plus pdv এখানে q এর জায়গা dq এর জায়গা 0 বসাই দিছি তাহলে কিটা আইব এখানে আইব du plus হলো pdv so this is the expression in adiabatic process আবার কইতাছি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল আমরা ডিরাইভ করছি ফর্মুলাটা কিটা ছিল dq is equals to du plus pdv এটা হলো জেনারেল ইকুয়েশন আইসোথার্মাল মানে কিটা টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট হলে কিটা হইব ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট হয়ে যাবে as the temperature is constant the internal energy is also constant তাহলে u is equal to also constant du is equal to 0 তাহলে এটা হলো du is equal to 0 বসাই দিলাম অ্যাডায়াবেটিক প্রসেসে dq is equals to du plus pdv q is equal to constant তাহলে dq is equal to 0 কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে আইবো 0 তাহলে এটা হলো কি সেটা আমার এমন নেক্সটে দেখতাছি আচ্ছা এই দুটোর মধ্যে কেউ কোনো কোশ্চেন আছে নি থাকলে তোমরা জিজ্ঞাসা পারো ইউ আর ফ্রি টু আস্ক ভেরি গুড নেক্সট যে প্রসেসটা dq is equals to du plus pdv এটা কি এর ইকুয়েশন এটা হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিতা কইছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিতা কইছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কইছে তুমি যতদূর অ্যামাউন্ট অফ হিট দিবা কেউরে তুমি যদি মনে করো হেরে 100 জুল এনার্জি দাও তাহলে হের মনে করো 30 জুল ইন্টারনাল এনার্জি হইছে তাহলে হে ওয়ার্ক ডান কতদূর করব 70 মানে যতদূর অ্যামাউন্ট অফ এনার্জি তুমি দিবা that will be equal to the internal energy plus হলো ওয়ার্ক ডান তুমি যতদূর কেউরে খাওয়াইবা
এই খাওয়ান খাওয়াইলে কি হইব? মনে করো তুমি একজন লোকের 500 জুলের খাওয়ান খাওয়াইছো, এটা 300 জুলের কাজ করছে, তাহলে হের বডিতে 200 জুল স্টোরড হইছে। তাহলে এটা হইলো ওয়ার্ক ডান, এটা হইলো ওয়ার্ক ডান, আর এটা হইলো গিয়ে সেটা তোমার ইন্টারনাল এনার্জি। এটাই আমরা পড়ছি ইন্টারনাল এনার্জি। ঠিক আছে? এবার ঘটনা বুঝো, যখন এটা আইসোবারিক প্রসেস হইব, আইসোবারিক প্রসেস মানে প্রেসার কনস্ট্যান্ট, তখন এটার ইকুয়েশনটা কোনো চেঞ্জ হতো না, কারণ dq is equals to du plus p dv, p সামনে কোনো ডেরিভেটিভের সিম্বল নাই, ডেরিভেটিভের সিম্বল নাই মানে কিটা এখানে জিরো হইতো না, এটা তাহলে p এর জায়গা p হই থাকবো। তাহলে আইসোবারিক প্রসেস মানে কনস্ট্যান্ট প্রেসারে এক্সপ্রেশনের কোনো রকমের চেঞ্জ নাই, কারণ dq is equals to p dv মানে প্রেসার কনস্ট্যান্ট, সামনে কোনো ডেরিভেটিভের সিম্বল নাই, সেই কারণে এটা জিরো হইছে না। এগেইন আরেকটা প্রসেস বাকি আছে, আবার লিখতাছি dq is equals to du প্লাস হলো pdv। এবার হলো আইসোকোরিক প্রসেসে কিটা হয়, ভলিউম কনস্ট্যান্ট হয়ে জায়গা, অক্ষণে পড়াইছি একটু আগে, ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে dv is equal to কত হইব? 0 হইব, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয়? 0 হয়। তাহলে আমি এখানে বয় দিই এটারে dq is equals to du প্লাস হলো 0। তাহলে আজকের পড়তে মনে রাখতে হইব আইসোকোরিক প্রসেসের মধ্যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 হইব, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 হবে আইসোকোরিক প্রসেসে, বিকজ dv ইজ ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন, কিটা হইব? dq ইজ ইকুয়ালস টু du। তাহলে এই হলো গিয়ে আসলে আমার 4টা প্রসেসে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ডিফারেন্ট রকমের এক্সপ্রেশন। তোর কোনো কোশ্চেন আছে নি? নাই, ফাইন। স্যার প্রেসার কনস্ট্যান্টের একটা एग्जांपल দাও না। প্রেসার কনস্ট্যান্টের একটা एग्जांपल কইতাম, বালা কথা। মনে কর স্যার তুই একটা রিজিড বাক্স লইছস, রিজিড বাক্স, ঠিক আছে? রিজিড বাক্সের মধ্যে, রিজিড বাক্স মানে কি তা হের তো ভলিউম এক্সপ্যান্ড হইতো না, ঠিক আছে? লোয়ার বাক্স লইছস, এবার এটার মধ্যে আচ্ছা মনে কর n2 প্লাস থ্রাইস h2, n2 প্লাস থ্রাইস h2 এর হইলো টুয়াইস NH3, টেম্পারেচার মনে কর 600 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে কর 54 atm প্রেসারে। এই যে 54 atm প্রেসারটা কনস্ট্যান্ট রাখা সেরা থ্রু আউট দা রিঅ্যাকশন আমি কাজটা করছি, বাক্সের মধ্যে রাখা রিঅ্যাকশনটা আমি কনভার্ট করাইছি, n2 প্লাস h2 থেকে অ্যামোনিয়া বানাইছি থ্রু আউট দা রিঅ্যাকশন। তাহলে एग्जांपल দিতেছি আরো, হ্যাঁ কিটা কইছিল, কইছে স্যার প্রেসার কনস্ট্যান্টের একটা एग्जांपल দাও, কইছে স্যার প্রেসার কনস্ট্যান্টের একটা एग्जांपल দাও, আর আমি নিজের মনে থেকে আরেকটা एग्जांपल লইতাছি ভলিউম কনস্ট্যান্টের একটা एग्जांपल দাও। তাহলে আমি কইতাছি কিটা, কইছে প্রেসার কনস্ট্যান্টের একটা एग्जांपल দাও, আমি কইছি প্রেসার কনস্ট্যান্টের একটা एग्जांपल অ্যাজ ওয়েল অ্যাজ ভলিউম কনস্ট্যান্টের একটা एग्जांपल দাও। তাহলে দিতাছি, তাহলে তুই প্রেসার কনস্ট্যান্টের একটা एग्जांपल আগে দেখালো। মনে কর আমি একটা ক্লোজড এমন একটা পাত্র লইছি, পাত্র তো চিনোসই, পাত্র মানে কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমি কিটা লইছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, ইয়ান থেকে বানাইতাছি আমি অ্যামোনিয়া, ঠিক আছে? এই যে থ্রু আউট দা রিঅ্যাকশন দা প্রেসার মনে কর আছে, মনে কর 60 atm দিন আছে, 60 atm, ঠিক আছে? আরো বেশি atm লাগে, ধরে লো 60 atm আছে। তো প্রেসার ইজ রিমেইনস কনস্ট্যান্ট থ্রু আউট দা প্রসেস, নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন ইজ কনভার্টিং ইনটু অ্যামোনিয়া, প্রেসার রিমেইনস কনস্ট্যান্ট, পরিবর্তন হইছে, এইলাই কইছে তোমার প্রেসার কনস্ট্যান্ট আইসোবারিক প্রসেস। এবার আইসোকোরিক প্রসেসের মধ্যে কিটা হইব, আইসোকোরিক প্রসেসের মধ্যে যে ভলিউমটা কনস্ট্যান্ট থাকতে হইব, ভলিউম কনস্ট্যান্ট মানে রিজিড বস্তুর মধ্যে করতে হইব, রিজিড, ঠিক আছে? রিজিড তোমার একটা মানে কন্টেইনার লাগবো যেটার মধ্যে ভলিউমের এক্সপানশন কিংবা কন্ট্রাকশন হয় না কন্টেইনারে, তাইলে দ্যাট ইজ দা মানে আইসোকোরিক প্রসেস। তাহলে আমরা কোন পর্যন্ত কিটা দেখছি, আমরা থার্মোডাইনামিক্সে শুধুমাত্র কোন পর্যন্ত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখছি, ফার্স্ট ল দেখছি, আমরা দেখছি 4টা প্রসেস, ঠিক আছে? আর আমরা দেখছি ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এর ডিফারেন্ট রকমের মানে রূপ, মানে তারা ডিফারেন্ট রকমের ফর্ম
ইন ডিফারেন্ট কেসেস। এখন আরম্ভ করো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিতা ওয়ার্ক ডান বাই করুন। ওয়ার্ক ডান বাই করুন রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল কিতা? রিভার্সিবল তোমরা সবাই বুঝো। রিভার্সিবল মনে করো এর থেকে আমি বিতে গেছি, বি থেকে আবার এতে আইছি, এটা একটা রিভার্সিবল প্রসেস। মানে কিতা? আমরা আগরতলার যে সমস্ত রোড আছে হাইওয়ে যেটি আছে আমরা আগরতলা শহরে, এটি হইলো বোথ ওয়ে, ঠিক আছে? বোথ ওয়ে আগরতলার যে রোডটি আছে এটি হইলো বোথ ওয়ে, মানে তুমি যাইতে অফার বাই রোড দিয়া, আইতে অফার বাই রোড দিয়া, এটা একটা রিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল কোনটি? ওয়ান ওয়ে কোনটি আছে দেখবি কামান চমনিতে একটা ওয়ান ওয়ে আছে, কামান চমনি টু মনে কর তোর পোস্ট অফিস চমনি একটা ওয়ান ওয়ে আছে। ওয়ান ওয়ে মানে কিতা? ওয়ান ওয়ে মানে তুমি যাইতে পারবা এই দিক দিয়া কিন্তু এখান দিয়ে আইতে পারতা না ভাই, তাহলে এটা কয় ইরিভার্সিবল প্রসেস। মানে যে সমস্ত পরিবর্তনে দা পরিবর্তনস অর দা মানে কনভার্সনস ইন হুইচ দা পরিবর্তনস অর দা কনভার্সনস ইন হুইচ মানে তুমি একদিকেই যাইবা, ঠিক আছে? ইন দা ফরওয়ার্ড অর ইন দা ব্যাকওয়ার্ড, তুমি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটো এক লগে করতে না, এটা কয় ইরিভার্সিবল প্রসেস। আর যখন তুমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো যেতে পারবা, এটা কয় রিভার্সিবল প্রসেস। তাহলে প্রসেস দুই রকমের আছে, আরো একটা হলো রিভার্সিবল প্রসেস আর একটা হলো ইরিভার্সিবল প্রসেস। তাহলে আমরা ওখানে ওয়ার্ক ডান বাইর করুম ইন আ রিভার্সিবল প্রসেস। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এনসিইআরটি তে আছে রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডান। দেখ মনে কর এটা একটা কন্টেইনার, মনে কর সাপোজ ভাইবাল্লা এটা একটা কন্টেইনার, আমি জানি আমার চিত্রটা একটু বাজে হইছে। দিস ইজ এ কন্টেইনার, সিলিন্ড্রিক্যাল কন্টেইনার ভাইবাল্লা, সিলিন্ড্রিক্যাল। মনে কর এখানে একটা পিস্টন আছে, কিতা আছে? পিস্টন আছে। পিস্টন তো তোমরা বুঝোই, ইনজেকশনের সিরিঞ্জ দেখছো, পিছনে একটা পিস্টন থাকে। এই যে পিস্টনটা আছে এটা বাই ফ্রিকশনলেস, ঠিক আছে? ফ্রিকশনলেস, ঠিক আছে? ফ্রিকশনলেস মানে কিটা? ইয়ার মধ্যে ফ্রিকশন হয় না। অ্যাকচুয়ালি এমন ধরনের কোনো পিস্টন পৃথিবীতে নাই। এটা হলো ক্লাসিক্যাল কেস। কি কেস? ক্লাসিক্যাল কেস মানে দ্য বেস্ট কেস সিনারিও আমি ধরছি যে এটা একটা ফ্রিকশনলেস পিস্টন, যেটা জেনারেলি পসিবল না, বাট আই অ্যাজিউমড দ্যাট দিস ইজ দ্য ক্লাসিক্যাল কেস। এবার বাই বালা মতো বুঝ। মনে কর এখানে যে ভলিউমটা আছে এটা মনে করো তোমার ভি ইনিশিয়াল মানে V1, মনে করো V1 ইনিশিয়াল ভলিউম। এবার মনে করো আমি কিতা করছি বালা মতো বুঝ, আমি উপরে দিয়া প্রেসার দিছি, আমি কিতা করছি প্রেসার ক্রিয়েট করছি। তোরা নিশ্চয়ই বুঝতাছস প্রেসার ক্রিয়েট করলে কিতা হইব? পিস্টনটা নিচের দিকে নামবো। কথাটা বুঝিস পিস্টনটা নিচের দিকে নামবো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আগে ভলিউম আছিল এই শব্দটা, অক্ষণে ভলিউম কত দূর হইছে? এই হলো ভলিউম, এই হলো ভলিউম V2। কথাটা বুঝিস দেখ, বুঝানোর চেষ্টা কর। একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার আছে, দেয়ার ইজ এ সিলিন্ড্রিক্যাল কন্টেইনার, কথা বোঝানোর চেষ্টা করো। এটার মধ্যে আছে একটা পিস্টন যেটার মধ্যে নাই ফ্রিকশন, মানে ফ্রিকশন ছাড়া পিস্টন হইতারা না, এটা হলো ক্লাসিক্যাল কেস ধরে লইলাম। তাহলে আমি কিতা করছি? আমি এখানে সাফা দিছি। সাফা মানে কিতা করছি? আমি এখানে প্রেসার ক্রিয়েট করছি। তাহলে কিতা হইছে? পিস্টনটা নিচের দিকে নামছে। নামলে কিতা হইব? ভলিউমটা কমে যাবো, কারণ পিস্টনটা নিচের দিকে নামছে তো এটা এয়ারটারে কম্প্রেস করছে। তাহলে দিস ইজ দ্য সিনারিও। তাহলে এখানে যদি আমি ওয়ার্ক ডান বাইর করতাম যাই, ওয়ার্ক ডান যদি আমি এখানেও বাইর করতাম যাই, আমি কিতা জানি? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, আমি যেটা জানি, আমি ভাই মূর্খ সূর্খ মানুষ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তোরা মনে হয় ইডুই জানোস, ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট হলো গিয়া সেটা ওয়ার্ক ডান। মনে করো সাপোজ মনে করো এই যে লেংথটা আছে এটা 1 সেন্টিমিটার লেংথের আইডিয়াল কেস। তাহলে ফোর্স এখানে কতদূর ক্রিয়েট হইতেছে? এখানে ভাই বুঝানোর চেষ্টা করিস, এখানে ফোর্স কতদূর ক্রিয়েট হইতেছে? এখানে ফোর্স ক্রিয়েট হইতেছে, প্রেসার দিছস তুই এখানে, এই প্রেসার, কথা বুঝ, এটা দিছস প্রেসার দিছস, এই হলো তুই প্রেসার দিছস। ডিসপ্লেসমেন্ট কতদূর হইতেছে? ডিসপ্লেসমেন্ট দেখ এখানে কতদূর হইতেছে, ডিসপ্লেসমেন্ট হইতেছে এখানে V2 মাইনাস V1। এটা একটা স্মল ডিসটেন্স, স্মল ভলিউম, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আমি ধরলাম এটারে dV। কথা বোঝানোর চেষ্টা কর, তাহলে ওয়ার্ক ডান কিটা হইতাছে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার যদি পিস্টনটারে আমি যেহেতু ফ্রিকশনলেস, কথা বোঝানোর চেষ্টা কর, এবার যদি মনে কর ভালো মতো বুঝ, এই যে
এই এখানে প্রেসার দিতে আসলাম, পিস্টন নিচের দিকে নামছে, মনে কর নিচে দা গরম করছি, ভেরি গুড, নিচে দা গরম করছি, ভালো মতো বুঝ, নিচে দা গরম করছি, উপরে প্রেসার পি দিন না আসিল, বুঝানোর চেষ্টা কর। যে মাত্র গরম করছি ভিতরের ভলিউমটা বাইরে যাবো গা, বাইরে গেছে গা ভলিউমটা, আগে আসলো কত, আগে আসলো হলো V1, ওখানে এটা বাইরে গেছে গা, কারণ পিস্টনটা ঠেলছে উপরের দিকে, কারণ ভলিউম এক্সপান্ড হইছে, কারণ টেম্পারেচার দিলে ভলিউম এক্সপান্ড হয়, চার্লস ল, টেম্পারেচার দিলে গ্যাসের ভলিউম এক্সপান্ড হয়, এটা ধাক্কা দিছে, পিস্টনটা গেছে গা এই জায়গাতে, বোঝানোর চেষ্টা করো। আগে আসলো ভলিউম V1, অক্ষণ হইছে V2। এবার যদি তুই ওয়ার্ক ডান বাইর করস, নাও ইফ ইউ ডু দা ওয়ার্ক ডান, বাইর করো যদি তুই ওয়ার্ক ডান, দেখ ফোর্সটা কোন দিকে ক্রিয়েট হইতাছে, ফোর্সটা পড়তাছে উপর থেকে নিচের দিকে, দেখ প্রেসারটা আসলো উপর থেকে নিচের দিকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কোনটা কোন দিকে হইছে, উল্টা দিকে হইছে। তাহলে ফোর্সের বিপক্ষে কাজ হইছে, উল্টা দিকে কাজ হইছে, তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট দা ফোর্স, তাহলে মাইনাস সাইন বইব, এটা হলো গিয়ে সেটা তোর ওয়ার্ক ডান এগেইনস্ট দা ফোর্স। যদি পিস্টনটা এক্সপান্ড হয়, পিস্টনটা যদি উপরের দিকে উঠে, তাহলে এই কেসটা হইব ওয়ার্ক ডান, হইব গিয়ে সেটা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স কত দূরা পড়তাছে, ফোর্স পড়তাছে প্রেসার পি, পার কারণ 1 সেন্টিমিটার তো লেংথ ইডার, তাহলে এলে প্রেসার আর ফোর্স এখানে সেমই কথা হইব, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কত দূর হইছে, স্মল ভলিউম ডিভি। এবার যদি আমি ওয়ার্ক ডান বাইর করতাম যাই, আমার ইন্টিগ্রেশন করতে লাগবো V1 টু V2 লিমিটের মধ্যে, করুম 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 করুম, তাহলে কি হইব, দেখ তাহলে আমার এখানে কিতা করতে হইব, আমার করতে হইব এখানে ইন্টিগ্রেশন করতে হইব V1 টু V2 এর মধ্যে, তাহলে আমার ওয়ার্ক ডান বাইরিব, রিভার্সিবল প্রসেস। লেটস ফাইন্ড আউট, মুচ্ছা লই ওয়ার্ক ডান করি, ইন্টিগ্রেশন, আচ্ছা ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ P ইনটু DV, তাহলে V1 টু V2। আচ্ছা এবার দেখ আমরা আবার জানি PV ইজ ইকুয়াল টু N ইনটু R ইনটু T, তাহলে প্রেসার কি হইব, প্রেসার হইব N R T ডিভাইডেড বাই ভলিউম। নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ P, এই P এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটারে আমি এখানে পুট করুম, কেমনে করুম, মাইনাস ইন্টিগ্রেশন অফ V1 টু V2 N R T DV ডিভাইডেড বাই হলো V, এগুলো আমি ভ্যালু পুট করছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার দেখ ইন্টিগ্রেশনের রুল তোরা মনে হয় অনেকে জানোস, কনস্ট্যান্ট টার্মটি বাইরে আয় পড়বো, তাহলে আয় পড়বো মাইনাস N ইনটু R ইনটু T ইন্টিগ্রেশন অফ V1 টু V2 DV বাই হলো V। এবার যারা ইন্টিগ্রেশন করছো, যারা অঙ্ক সম্পর্কে অনেক আইডিয়া আছে, ইন্টিগ্রেশন অফ DV বাই V, এটা হইব গিয়ে সেটা ln V, ln মানে লগ হই, কিন্তু এটা ই বেস, ঠিক আছে, এটার বেস ছিল ই, তাহলে কি হইব মাইনাস NRT ln V। যারা ইন্টিগ্রেশন করছো তো করছো, যারা করছো না তারা জায়গায় একটু মুখস্থ করে লইও, আপার লিমিট V2, লোয়ার লিমিট হলো V1, বয়সি অঙ্ক করতেছি NRT ln V2 ডিভাইডেড বাই V1। লাস্ট স্টেপ, এই এলএনডারে আমি লগে কনভার্ট করুম, অঙ্কটা মনে রাখো ভাই, আইআইটি অ্যাডভান্স, জেডব্লিউ মেন্স, নিট, এটার থেকে বহুত রকমের কোশ্চেন আছে, আমি দেখামু তোমরা, লেটস আন্ডারস্ট্যান্ড। এলএন থেকে, এলএন হলো ই বেস, এটাও লগের একটা বায়োই, ইহান থেকে আমি লগে কনভার্ট করুম, সবসময় মনে রাখবি 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে, তাহলে কি হইব মাইনাস 2.303 NRT log V2 divided by V1 স্টার দিয়ে লাও, ওয়ার্ক ডান WD এটারে স্টার দিয়ে লাও, অঙ্কতে কামে লাগবো। ওয়ার্ক ডান ইন এ রিভার্সিবল প্রসেসের মতো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পৃথিবীতে নাই, এটা পরীক্ষাত কামে লাগবো ওই। তাহলে ওয়ার্ক ডান ইন এ রিভার্সিবল প্রসেস ক্যান বি ফাইন্ড আউট বাই দিস ফর্মুলা। চলো একটা অঙ্ক কইরা দেখি, একটা অঙ্ক কইরা দেখি। হ্যাঁ, in a reversible process, in a reversible process 2 mole of gas was allowed to expand isothermally and reversibly from a volume 1 liter to 10 liter at 300 Kelvin temperature.
what is the work done during the process? এখানে তোমরা মাইনাসটা দেখতাছো, এটা তোমার মানে ওয়ার্কের কনভেনশন মানে ডাইরেকশন বোঝানোর লেগে বুঝাইছে, মানে ফোর্সের এগেইনস্টে কাজ হইছে এটা বুঝাইছে। বুঝছো কেটা হইছে? মনে রাখো কিন্তু এটা চাইও কনফিউজড হইও না, ঠিক আছে? তাহলে কইছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ডিউরিং দ্য প্রসেস। তাহলে অঙ্ক করতে গেলে আমি যেমনে কই এমনে শুনো। যেই মাত্র তুমি দেখ কালাইবা একটা গ্যাস আছে allowed to expand isothermally and reversibly, তুমি একটা জিনিস মনে রাখবা, ডাইরেক্ট ফর্মুলা পুট করবা ওয়ার্ক ডানের মাইনাস 2.303 n into r into t log v2 divided by v1। এই হলো আমার ফর্মুলা। সব দুই না আছে আমার কাছে, ডাইরেক্ট খালি পুট করুম। কেমন পুট করুম? মাইনাসের জায়গা মাইনাস বোয়ামু, 2.303 এর জায়গা 2.303 বোয়ামু, n এর জায়গা বোয়ামু 2 মোল গ্যাস কয়ে দিছে তোমারে, r এর জায়গা বোয়ামু বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওয়ার্ক ডান আমি কি বের করুম? ওয়ার্ক ডান মনে করো আমার ইচ্ছা হইলো আমি জোলে বের করুম, ঠিক আছে? আমার ইচ্ছা হইলো আমি জোলে বের করুম, তোমার ইচ্ছা তুমি কিলো জোলে বের করবা। কেমনে করবা? জুলের লেগা আর এর ভ্যালু বসাইবা, r ইজ ইকুয়ালস টু তোমার 8.314 জুল পার কেলভিন পার হলো মোল। তাহলে আমি জুলে বের করুম দেখা আর এর ভ্যালু জুলে বসাইছি, তুমি যদি কিলো জুলে বের করো আর এর ভ্যালু তুমি বসাইবা 8.314 ইনটু 10 টু দি পাওয়ার -3 কিলো জুল পার মোল। এটা হলো কি সেটা তোমার জানতে হইব কোন সময় জুলে কোন সময় কিলো জুলে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি বসাইবা, কিন্তু মনে রাখবা ইউনিট যেন ভেজাল না লাগে। আর এর ভ্যালু 8.314। টেম্পারেচার কত কেলভিন? 300 কেলভিন। লগের জায়গাত লগ লেখছি। ফাইনাল ভলিউম কত? ফাইনাল ভলিউম হলো 10 লিটার। ইনিশিয়াল ভলিউম কত? হলো 1 লিটার। কাহিনী পরিষ্কার, ওয়ার্ক ডান বেরিয়ে গেছে। এই হলো ওয়ার্ক ডান ইন এ রিভার্সিবল প্রসেস। কোশ্চেন আছে নাকি ওর? এনিওয়ান যার কোশ্চেন আছে ইউ আর ফ্রি টু আস্ক, মন করে জিগাও। কোশ্চেন আছে নাকি ওর? ভেরি গুড, সামনের দিকে আগে যাবো। নেক্সটে এই গেল আমার। নেক্সট কোশ্চেন দাও। নেক্সট কোশ্চেন মনে করো সাপোজ একটা নিটের কোশ্চেন করি। 2008 এ আইছে, 2008 এ আইছে কেরালা পিএমটি মেডিকেলে আইছে। সিম্পল একটা অঙ্ক করুন। কইছে এ সিলিন্ডার contains 14 kg butane C4H10। কইছে butane has a combustion enthalpy বাদ দাও energy of 2658 kilojoule per mole। কইছে a family requires 20,000 kilojoule of energy, 20,000 kilojoule of energy daily। for how many days? The cylinder lasts। এই হলো আমার কোশ্চেন। কিতা কইছে কোশ্চেনটার দিকে আবার মনোযোগ দিয়ে শুনো। কইছে একটা সিলিন্ডার আছে যেটার ওজন হলো 14 কেজি। একটা সিলিন্ডার আছে যেটার ওজন হলো গিয়ে সেটা তোর 14 কেজি। এবার কইছে এই যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের মধ্যে 14 কেজি বিউটেন আছে, ঠিক আছে? এবার এই যে বিউটেনটা আছে এটা আমি জ্বালাইছি, এটা আমি বার্ন করছি। যখন আমি বার্ন করছি একটা জিনিস মনে রাখ, যখন আমি বার্ন করছি 1 মোল বিউটেন ফুললে পরে 1 মোল বিউটেন ফুললে পরে 2658 কিলো জুল পার মোল অফ এনার্জি বাইরে আয়। মানে 1 মোল রে ফুললে পরে বাইরে আয় 2658 কিলো জুল পার মোল অফ এনার্জি বাইরে আয়। 1 মোল থেকে 2658 কিলো জুল পার এনার্জি বাইরে আয়, কিলো জুল পার মোল। এবার কইছে এই সিলিন্ডারটা কয়দিন চলবো
যদি একটা ফ্যামিলির 20,000 কিলো জুল এনার্জি লাগে ডেইলি, চেক করে দেব কেমনে করুম। মনে কর আমার কাছে 50 কেজি চাল আছে, আমি ডেইলি 2 কেজি খায়ালাই, তাহলে কয়দিন চলবো? ডেইজ কয়দিন চলবো? এটা ডেইজ চলবো 50 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 25 দিন। এটা হলো দ্য বেস্ট এক্সাম্পল ফর দিস নিউমেরিক্যাল। চল বাইর করে দেখি কেমনে করে। দেখ, আচ্ছা 14 কেজি অফ বিউটেন, কথা বুঝ। 14 কেজি বিউটেন মানে 14,000 গ্রাম অফ বিউটেন। 14,000 গ্রাম আছে বিউটেনে, তাহলে মোল বাইর করতে হইব। মোল কেমনে বাইর করুম? গিভেন মাস বাইলো মোলার মাস। গিভেন মাস কত গ্রাম আছে? 14,000। ভালো মতো বুঝ, গিভেন মাস কত গ্রাম আছে? 14,000। মোলার মাস কত বিউটেনের? 58। এটা কিতা বাড়িছে? এটা বাড়িছে মোল। এটা বাড়িছে আমার মোল। কথা বোঝানোর চেষ্টা করো। এটা কিতা বাড়িছে? এটা বাড়িছে মোল। শুনো, 1 মোল রে ফুললে পরে কত এনার্জি বাইর হয়? 2658 কিলো জুল। তাহলে এত মোল রে ফুললে পরে কত এনার্জি বাইরিব? ইউনিটারি মেথড। 1 মোল, একটা কলমের দাম 5 টাকা, 5টা কলমের দাম 25 রুপিস। কেমনে করছি? মাল্টিপ্লাই। 1 মোল রে ফুললে বাইরিব 2658 কিলো জুল। এত মোল রে ফুললে কত বাইরিব? টোটাল এনার্জি বাইরিব কত? টোটাল বাইরিব, টোটাল এনার্জি বাইরিব 14,000 ডিভাইডেড বাই 58 মাল্টিপ্লাইড বাই 2658। এর দূর এনার্জি বাইরিব টোটাল। পুরো সিলিন্ডারে জ্বালাই লাইছে, এর দূর এনার্জি বাইরিব। একদিনে কত লাগে হের? 20,000 লাগে একদিনে। তাহলে সিলিন্ডার কয়দিন চলবো? সিলিন্ডার লাস্টস ফর, এই সবটা 14,000 ডিভাইডেড বাই 58 মাল্টিপ্লাইড বাই 2658 হোল ডিভাইডেড বাই 20,000। এই হলো গিয়ে আসলে আমার আনসার। এই হলো কেরালা পিএমটি 2008 এ আইছে। কোশ্চেনটা দেখো, বালা কোশ্চেন আছে। আমি আবার কইতাছি, এটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স এর কোশ্চেন না, এটা অ্যাকচুয়ালি হলো ইউনিটারি মেথডের কোশ্চেন। ক্লাস 9 10 যেটা করছি আমরা। A cylinder contains 14 kg of butane, has a combustion energy of 2658 kilojoule per mole. A family requires 20,000 kilojoule of energy daily. How many days the cylinder will last? কেমনে বের করুম? 14 kg butane মানে হলো 14,000 গ্রাম অফ বিউটেন। তাহলে মোল বের করতে হইব। মোলটা কিটা? গিভেন মাস আপন হলো মোলার মাস। তাহলে গিভেন মাস কত গ্রাম? 14 কেজি মানে 14,000 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস হলো 58। তাহলে এখান থেকে কিতা বাইরিব? এখান থেকে বাইরিব মোল। তাহলে বাইরিছে আমার 14,000 বাই 58 দিস দা মোল বাইরিছে। 1 মোল রে ফুললে কত দূর এনার্জি বাইর হয়? 2658 কিলো জুল। টোটাল এনার্জি কত দূর বাইরিব? মাল্টিপ্লাইড বাই দিস ওয়ান। তাহলে সিলিন্ডার লাস্ট করব কয়দিন? টোটাল এনার্জি বাই 20,000 এতদিন লাস্ট করব। তাহলে দিস ইজ দা আনসার অফ দা নিউমেরিক্যাল। তাহলে এই হলো আমার অঙ্ক, যেটা আছে কেরালা পিএমটি তে। কোশ্চেন আছে নাকি? কিছু জিজ্ঞাসা নাকি? ভেরি গুড, সামনের দিকে আগে যাবো গা। এবার আমরা পড়ুম এনথালপি। এনথালপিটা কিতা? এনথালপি জিনিসটা কিতা? এনথালপি জিনিসটা হলো টোটাল হিট কন্টেন্ট অফ এন আইসোলেটেড সিস্টেম। কইছে একটা সিস্টেমের মধ্যে টোটাল যতদূরা হিট আছে এটারে কয় এনথালপি চেঞ্জ। এনথালপি অ্যাকচুয়ালি এনথালপি আমরা কোনোদিন মাপতামই পারি না। উই ক্যানট মেজার এনথালপি, উই ক্যান অনলি মেজার দ্য চেঞ্জ। আমরা শুধু এনথালপি চেঞ্জ মাপতাম পারি, আমরা কোনোদিন এনথালপি মাপতামই পারতাম না। ঠিক আছে? এনথালপি এটা কাহিনীটা কিটা শুনো। যদি মনে রাখো, ইফ এ রিঅ্যাকশন ইজ exothermic, if a reaction is exothermic মানে কিটা? এনার্জি রিলিজড, মনে রাখবা, or এনার্জি ইভলভড। যদি এনার্জি ইভলভড হয়, এনথালপি হইব গিয়ে সেটা ম্যাগনিটিউড নেগেটিভ মাইনাস ভিই। যদি রিঅ্যাকশন হয় এন্ডোথার্মিক,
তাহলে এনথালপি হইব গিয়া সেটা পজিটিভ প্লাস ভিই। এক্সাম্পল দেয় তোরা একটা এক্সাম্পল দেয় ক্লাসিক্যাল এক্সাম্পল দেখ। মনে কর সি প্লাস ও টু প্রডিউস হইব সিও টু প্লাস হইব এনার্জি বাইরিয়া আইব এখান থেকে এনার্জি বাইরিয়া গেছে ইভলভড, তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস ভিই এনথালপি নেগেটিভ। আবার মনে কর তুই মনে কর এক গ্লাস জলের মধ্যে কদ্দুরা তুই গুলছস গ্লুকোজ C6H12O6 গুললে পরে কি তুই বোঝানোস নেই, গুললে পরে গ্লাসটা ঠান্ডা হয়ে যাবো গা, মানে এনার্জি এখানে অ্যাবজর্বড হইছে, এনার্জি হ্যাজ বিন অ্যাবজর্বড, তাহলে কিতা হইছে এখানে ডেল্টা এইচ বাইরে আইব প্লাস ভিই। তাহলে মনে রাখতে হইব, ইউ শুড রিমেম্বার দিস, যে এনার্জি যখন ইভলভ হইব তখন এনথালপি হইব নেগেটিভ, এনার্জি যখন অ্যাবজর্ব হইব তখন এনথালপি হইব পজিটিভ। সো ইউ শুড অলওয়েজ রিমেম্বার দিস টু ফ্যাক্টস। ঠিক আছে, এটা তোমরা কামে লাগবো। আচ্ছা, তাহলে এনথালপি সম্পর্কে আমরা একটু ভালো মতো জানুম। তাহলে আমরা কিতা পড়ছি, উই কান্ট মেজার এনথালপি, we can measure the enthalpy change। আমরা শুধু এনথালপি চেঞ্জ মাপতাম পারুম। তো এটার লেগে কিতা কিতা এক্সপ্রেশন আছে, একটা খাতা লও, একটা কাগজ লও, যে এক্সপ্রেশনটি লিখে দিতেছি সবটি এক্সপ্রেশন কামে লাগবো, একটা ভালো জায়গাতে লেখো। এনথালপি এই সবটি ফর্মুলা এনথালপির উপরে দা বড় করে হেডিং দাও, এনথালপি সবটি ফর্মুলা এখানে কামে লাগবো। লেটস রাইট ডাউন ফার্স্ট ফর্মুলা। আমি সবটি বুঝামু, আগে লেখা লো। আরো আছে। আচ্ছা, এটা মুস্তামির লেখা হয়েছে নি সবাই? হ্যালো, সব লেখা হয়েছে? স্যার একটু দাঁড়াও। তাদের পর ভেন্ট অফ ইকুয়েশন লাগবো। স্যার 7 নাম্বারটা হইছে, যেটা হইছে। লিখছো একটু বুঝতেছি না। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ক্যালকুলেটেড মাইনাস রেজোনেন্স এনার্জি। কত সুন্দর করে লিখছি, ক্যাল মানে ক্যালকুলেটেড, ডেল্টা এইচ ক্যালকুলেটেড মাইনাস রেজোনেন্স এনার্জি। হ্যাঁ বুঝতেছি। এটা কয় ভেন্ট অফ
ইকুয়েশন और इधर m level है log p2 divided by p1 is equal to delta h by 2.303 r 1 by t1 minus 1 by t2 কইতাছি p2 হলো ফাইনাল প্রেসার p1 হলো ইনিশিয়াল প্রেসার ডেল্টা h হলো কি সেটা এনথালপি চেঞ্জ আর হলো কি সেটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর হলো আর কিটা লাগে তোরা আর কিছু লাগবে এখানে না কিছু না কেএসপি কেএসপি মানে হলো সলিউবিলিটি তাহলে এই সবটি যে ফর্মুলা এখন লিখছি আমরা এই সবটি এনথালপির ইকুয়েশন যদি কোনো অঙ্ক এই এনথালপির ইকুয়েশনের বাইরে আমি জীবনও পাইতাম না এর বাইরে জীবনও প্রশ্ন হতো না জীবনও নেভার কোনোদিন হতো না এই ফর্মুলাটির বাইরে কোনো অঙ্ক কোনো প্রশ্ন কোনো কিছু জীবনও হতো না সব কোনোদিন তাহলে আমরা এনথালপি মানে কিটা এনথালপি মানে একটা সিস্টেমের মধ্যে কতদূর অ্যামাউন্ট অফ হিট এনার্জি আছে এটারে কয় এনথালপি চেঞ্জ তাহলে এনথালপি আমরা মাপতাম পারি না উই ক্যান ফাইন্ড আউট ডিফারেন্ট কাইন্ডস অফ ফর্মুলাস অফ এনথালপিস উই মেজার দ্য এনথালপি চেঞ্জ নাও আমরা একটু সামনের দিকে যাব আমরা দেখুন একটা সিম্পল একটা অঙ্ক বাই লেজেন্ডারি অঙ্ক দেখিস কেমন তোর অঙ্ক কইছে দেখ এটা কই আইছে এটা আইছে নিটে পাইবা খুঁজা পাইবা ওই খুঁজা দেখো কইছে একটা সাইক্লোহেক্সিন আছে কথা বুঝানোর চেষ্টা কর একটা সাইক্লোহেক্সিন আছে বুঝানোর চেষ্টা করিস কইছে এটার মধ্যে আমি হাইড্রোজেন ডুয়াইছি দুইটা হাইড্রোজেন ডুয়াইছি এটা সাইক্লোহেক্সেনে কনভার্ট হইছে কথা বুঝ কইছে সাইক্লোহেক্সিনের মধ্যে আমি H2 দিছি হাইড্রোজেন দিছি এটা সাইক্লোহেক্সেনে কনভার্ট হইছে কিচ্ছু হইছে না এখানে একটা হাইড্রোজেন ঢুকছে একটা হাইড্রোজেন ঢুকছে এর নাম হলো সাইক্লোহেক্সেন এর নাম হলো সাইক্লোহেক্সিন তোরা কইছে ক্যালকুলেট the hydrogenation enthalpy of শুনিস ভাই শুনিস মনোযোগ দিয়ে শুনিস ভাই of benzene if the resonance energy is 250 কিলোজুল পার মোল আর ইহানা কইছে 119 কিলোজুল পার মোল কথাটা বোঝানোর চেষ্টা কর আমি অঙ্কটা কিতা কইতে চাইতেছি তোরা কিতা জিগাইছে বুঝ কিতা হইছে শুনালো কইছে এই যে সাইক্লোহেক্সিনটা আছে এটা নিটের অঙ্ক হ্যাঁ এই যে সাইক্লোহেক্সিনটা আছে এটার মধ্যে আমি হাইড্রোজেন ডুয়াইছি পরে কিতা হইছে আমার এনার্জি দিয়ন লাগছে দেওস না ভাই এনার্জিটা দেওস না এনথালপিটা দেওস না এনথালপি চেঞ্জটা দেওস না এনথালপিটা পজিটিভ ডেল্টা এইচটা এখানে পজিটিভ মানে কিতা আমি এনার্জি হেরে দিছি মানে হাইড্রোজেনেট করতে গেলে আমার হেরে এনার্জি দিয়ন লাগে আমি যখন দুইটা হাইড্রোজেন ডুয়ামু আমার হেরে এনার্জি দিতে লাগবে সিস্টেমটা এনার্জি অ্যাবজর্ব করছে আমারে কইছে সাইক্লোহেক্সিন রে হাইড্রোজেনেট করতে আমার এদুরা এনার্জি লাগে কইছে বেনজিন রে হাইড্রোজেনেট করতে আমার কয়টা এনার্জি লাগবে রেজোনেন্স এনার্জি দুইটা আছে তোর কাছে যে ফর্মুলাটা আমি লেখা দিছি এর মধ্যে একটা ফর্মুলা ইহানো বেতালা একটা ফর্মুলা আছে দেখ আসেনি ডেল্টা এইচ অ্যাকচুয়াল is equal to delta H calculated minus resonance energy আসেনি দেখ তোর খাতার মধ্যে আছে নাকি নাই আছে 7 নাম্বার ভেরি গুড তাহলে একটা জিনিস তোরা বুঝ একটা কলমের দাম যদি 5 টাকা হয় 5 রুপিস তাহলে তিনটা কলমের দাম কত হইব 15 টাকা হইব 15 রুপিস তাহলে এটা হলো ইউনিটারি মেথড কথা বোঝানোর চেষ্টা কর সাইক্লোহেক্সিনের মধ্যে ভাই প্লিজ বোঝানোর চেষ্টা কর এক সাইক্লোহেক্সিনটার মধ্যে একটা ওই ডাবল বন্ড আছে ওয়ান ডাবল বন্ড এনার্জি কত দূর লাগছে 119 কিলোজুল বেনজিনের দিকে চাচ্ছেন ভাই তোরা ভাই চা একটু বেনজিনের দিকে ভাই কয়টা ডাবল বন্ড আছে 3টা ডাবল বন্ড আছে তাহলে কি তো হইব একটা ডাবল বন্ডের দিকে যদি লাগে 119 3টার লেগে কত লাগবে ভাই আমি আশা করি তোমরা বুঝ জ্বালাইছো 3 × 119 লাগবে এটা হলো ক্যালকুলেটেড বুঝছস নি ভাই এটা হলো ক্যালকুলেটেড মানে
ক্যালকুলেশন করলে কত হয়, একটা কলমের দাম 5 টাকা, তিনটা কলমের দাম 15 টাকা, এটা ক্যালকুলেটেড ভ্যালু। এখন দোকানদার তোরে 50 পয়সা কমে দিয়া লাইছে, দিস ইজ নট মাই বিজনেস, বাট দ্য ক্যালকুলেটেড ভ্যালু ইজ কত, একটা কলমের দাম 5 টাকা হলে তিনটা কলমের দাম 15 টাকা হইব, তো দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড ভ্যালু। একটা বন্ডে যদি হাইড্রোজেনেট করতে হয় তাহলে আমার কদ্দুর এনার্জি লাগবে 119 কিলো জুল। তাহলে তিনটা বন্ড যদি আমার হাইড্রোজেনেট করতে হয় তাহলে কদ্দুর এনার্জি লাগবে by the numerical, by the mathematics, 3 into 119 minus resonance energy। অঙ্ক শেষ, থ্যাংক ইউ। এর দুটোই আনসার, এত কিলো জুল পার মোল। তাহলে আমার বেনজিন রে হাইড্রোজেনেট করতে গেলে আমার এটা এই ক্যালকুলেশন করলে যা আনসার হইব, that is the amount of energy that is required to hydrogenate benzene। তো তা সিম্পল as ever, এর চেয়ে বেশি সিম্পল আর পৃথিবীতে কিছু নাই। আজকের পড়তে মনে রাখবা, যখনই রেজোনেন্স এনার্জি দিন না থাকবো মাথার ডুয়াইলাইতে হইব, whenever the resonance energy is given, যখনই তোমার রেজোনেন্স এনার্জি দিন না থাকবো তখন ফর্মুলা ইউজ করতে হইব এনথালপি বের করার লাগা। ডেল্টা H is equals to delta H actual is equals to delta H calculated minus resonance energy, the legendary formula ever। এই লগিয়া সেটা আমার নিটের একটা সিম্পল অঙ্ক করছি, সবাই বুঝা গেছে? যে সময় রেজোনেন্স এনার্জির লগে এনথালপির সম্পর্ক থাকবো আজকের পর থেকে তোরা এই ফর্মুলাটা ইউজ কইরা লইবি, ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝছো কি তা কইতে চাইতেছি আমি। অঙ্কটা মুখস্থ করবা না কোনোদিন, জাস্ট ফর্মুলাটা মুখস্থ করবা, কোন সময় ইউজ করবা এটা তোমার মনে রাখতে হইব। শুধুমাত্র রেজোনেন্স এনার্জির লগে যখন এনথালপির সম্পর্ক বাইরিতে হইব তখনই আমার এই ফর্মুলাটা ইউজ হইব, অ্যাকচুয়াল মাইনাস ক্যালকুলেটেড মাইনাস রেজোনেন্স এনার্জি। সামনে দিয়ে আগামো, আরেকটা সিম্পল অঙ্ক করুন। মনে কর একটা ইকুয়েশন আছে H2 প্লাস Cl2 কইছে HCl, ডাটা দিছে। এই অঙ্কটা যদি প্রিভিয়াস এর এন্ট্রান্সে না পাও আগামী দিন থেকে আমি ক্লাস করাইতাম না, যাও, ঠিক আছে? হাইড্রোজেনের এনথালপি কত কইছে, মনে কর সাপোজ 100। আই এম নট গোইং টু দ্য ভ্যালুজ, আমি জাস্ট ডাটা দিয়ে আমার মনের থেকে বাইর করে দিতেছি র ডাটা মে বি রং, ঠিক আছে, বাট দ্য অঙ্ক ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। 2 নাম্বার হলো Cl বন্ড এনার্জি দিছে মনে কর 200 কেজে পার মোল, কেজে পার মোল। আর 3 নাম্বার হলো HCl দিছে মনে কর 300 কেজে পার মোল। তাহলে আমি এখানে কিটা করছি, এটা ব্যালেন্স করছি, হাফ H2 হাফ Cl2 HCl ব্যালেন্স করছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভাই মনোযোগ দিয়ে শুন। তোরে কইছে হোয়াট ইজ দ্য আমরা এনসিআরটি আছে অঙ্কটা, হোয়াট ইজ দ্য এনথালপি চেঞ্জ during the reaction, what is the enthalpy change during the reaction? কথা বোঝানোর চেষ্টা করিস। দেখ তোর ফর্মুলাটার মধ্যে একটা ফর্মুলা আছে এনথালপির লগে বন্ড এনার্জি আসেনি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি একটা ফর্মুলা আসেনি, দেখছেন? এনথালপির লগে বন্ড ডিসোসিয়েশন এনার্জি একটা ফর্মুলা আছে, দেখছেন আসেনি? দেখছেন? Yes, sir. আছে। 4 number. তাহলে ফর্মুলাটা এমন আছিল, ডেল্টা H is equals to ডেল্টা H বন্ড ডিসোসিয়েশন অফ হলো রিঅ্যাক্ট্যান্ট মাইনাস হলো ডেল্টা H বন্ড ডিসোসিয়েশন অফ হলো প্রোডাক্ট। এই হলো আমার ফর্মুলা। কেমনে করুম, লেটস ফাইন্ড আউট। রিঅ্যাক্ট্যান্টের দিকে সা ভাই, রিঅ্যাক্ট্যান্টের দিকে সা, এখানে দুইটা রিঅ্যাক্ট্যান্ট আছে, তাহলে ব্র্যাকেট দিছি, ব্র্যাকেটের মধ্যে লিখছি হাফ, কে লিখে হাফ লিখছি, H2 সামনে আছে হাফ, আমি লিখতাছি বন্ড ডিসোসিয়েশন এনথালপি মানে HH এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি প্লাস হাফ অফ Cl বন্ড Cl মাইনাস ব্র্যাকেট দিয়ে সেটা HCl। অঙ্ক হয়ে গেছে গা, কেমনে হইছে, হাফ অফ HH এর ভ্যালু কত 100 প্লাস হাফ অফ Cl এর ভ্যালু কত 200 মাইনাস হলো 300। শেষ, অঙ্ক শেষ, আনসারও শেষ। এই হলো গিয়ে সেটা আমার অঙ্কের আনসার। তাহলে যখনই তোমারে বন্ড ডিসোসিয়েশন এনথালপির লগে ঠিক আছে, বন্ড ডিসোসিয়েশন এনার্জির লগে কিংবা এনথালপির লগে তোমার রিঅ্যাকশনের এনথালপি বাইর করানোর লেগে কইব, মানে সম্পর্ক জিগাইব, ইউ শুড ডেফিনেটলি রিমেম্বার দিস ইকুয়েশন। এন্ড একটা ইকুয়েশন আছে যেটার মধ্যে রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট হয়, এই ইকুয়েশনটা মুখস্থ রাখো। বাকি যত সমস্ত রিঅ্যাকশন আছে সবদের মধ্যে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট হইব, কিন্তু এটার মধ্যে অনলি রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট হইব। সো ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। সো দিস ইজ দ্য নিউমেরিক্যাল। তাহলে আমরা আজকে করলাম
আমরা আজকে মোটামুটি জাস্ট ইন্ট্রোডাকশন শুরু করছি, এনথালপি দেখছি, এনথালপির কিছু ফর্মুলা লিখছি, ওয়ার্ক ডান করছি ইন রিভার্সিবল প্রসেস, অনেক কিছু করে লিখছি অ্যাকচুয়ালি। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল দেখছি, আইসোথার্মাল এডিয়াবেটিক, আইসোবারিক, আইসোকোরিকের ডেফিনেশন দেখছি, তার এক্সপ্রেশন দেখছি, হেরার এগেইনস্টে ফার্স্ট লর যে কিছু কিছু এক্সপ্রেশন আছে এটি দেখছি, আর 2-3টা 4-5টা অঙ্ক করছি, যেটি হলো গিয়ে সেটা তোমার প্রিভিয়াস ইয়ার নিটের অঙ্ক। অন ফোন তো আমরা এনসিআরটি ধরছি না, আমরা ধরুম। তাহলে আজকের দিনে অদ্র পর্যন্ত থাকবো, এই যে তোমরা ফেরালো শুধু এনসিআরটি পড়ো, থিওরি শুধু এনসিআরটি তে পড়বা, আর অঙ্ক করো আমরা আরসি মুখার্জি এন্ড প্রিভিয়াস ইয়ার নিট জেই মেইনস, বাস শেষ। আরসি মুখার্জি করলে যেটা বলি অ্যাডভান্সটা কভার হয়ে যাবে, আর বাকিটার লেগা তোমার নিট আর জে এর কোশ্চেন পেপার করতে হইব। থ্যাংক ইউ।